হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশনাল হেল্পলাইন চ্যানেল। এখন আমরা বাংলার শিক্ষা ওয়েবপোর্টালে দেওয়া অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির থেকে ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্টের প্রশ্নগুলির উত্তর কী হবে সেই নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নগুলি কী আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামোর বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে। 2 নম্বর, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। 3 নম্বর বলেছে, উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। ছকে কি দিয়েছে, একটা কলমে আছে অধীনতামূলক মিত্রতা, অধীনতামূলক মিত্রতা নীতি হবে ওটা, আর একটাতে শর্তবিলক নীতি। তার বাম দিকের কলমে একটা দিয়েছে কি, গভর্নর জেনারেল, মানে অধীনতামূলক মিত্রতা নীতিটি কোন গভর্নর জেনারেল প্রবর্তন করেছে, সময়কাল কোন সময় করেছে, প্রভাবিত রাজ্য কোন কোন রাজ্য এই নীতি দ্বারা প্রভাবিত হয়েছে, আর এই নীতির মূল কথা কি ছিল লাস্টের রইতে দেওয়া রয়েছে মূল নীতি। এখন প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা বলেছে কি, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামোর বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তা মুঘল সাম্রাজ্য পতনের একটা ছোট কোনো কারণ ছিল না, অনেক দিন ধরে ছোট ছোট কারণ থেকে থেকে একটা বৃহৎ আকার নিয়ে এই সাম্রাজ্যে ধীরে ধীরে পতন হয়। সেই পতনের কারণগুলি কিভাবে লিখবে সেটা আমি এখানে লিখেছি, সেটা দেখে পড়ে শোনাচ্ছি। সাম্রাজ্যবাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সাম্রাজ্যের উত্থান, বিকাশ ও পতন ইতিহাসের একটি অবধারিত নিয়ম। সেই ইতিহাসের বাইরে মুঘল সাম্রাজ্য যায়নি। অর্থাৎ ইতিহাসে অনেক সাম্রাজ্যই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কেউই চিরস্থায়ী হয়নি, সব সাম্রাজ্যই পতন হয়েছে। সেরকম মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছে, আর সেই মুঘল সাম্রাজ্যের পতন অষ্টাদশ শতক থেকে শুরু হয়েছিল। অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের একদিনে হয়নি। এই বিপর্যয় ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ধীরে ধীরে দৃশ্যমান হয়। এই বিপর্যয়ের কারণগুলি কি নিম্নে আলোচনা করা হলো। তো এই মুঘল সাম্রাজ্যের পতনের অনেকগুলি কারণ ছিল। একটা যেরকম হচ্ছে কি, সাম্রাজ্যের বিশালতা, এছাড়া ছিল উত্তরাধিকার দ্বন্দ্ব, ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি, তার আঞ্চলিক শক্তির উত্থান, বৈদেশিক আক্রমণ, এইসব কারণের জন্য হচ্ছে কি মুঘল সাম্রাজ্য পতন হয়েছিল। তো সাম্রাজ্যের বিশালতায় কি লিখবে পয়েন্ট করে। অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের বিশালতা সাম্রাজ্যের শাসন কাঠামো বিপর্যয়ের অন্যতম কারণ ছিল। বিশাল মুঘল সাম্রাজ্যের পরিচালনা দিল্লি থেকে সিংহাসনে বসে একজন সম্রাটের পক্ষে অসম্ভব কাজ ছিল, যা সাম্রাজ্যের পতনের পক্ষে সহায়ক ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তরাধিকার দ্বন্দ্ব। উত্তরাধিকার দ্বন্দ্বটা কি, অর্থাৎ একটি সম্রাট মারা যাওয়ার পর তারপরে কে সিংহাসনে বসবে সেই নিয়ে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটাই উত্তরাধিকার দ্বন্দ্ব। মুঘল সাম্রাজ্যে কোনো সুস্পষ্ট নিয়ম ছিল না যে এই একজন সম্রাট মারা যাওয়ার পর কে সিংহাসনে বসবে, সেই নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতো। সেই সময় কি অন্যান্য শত্রুরা মাথা ছাড়াতে দেখা দিয়েছিল, সেই জন্যই কিছু মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। তো উত্তরাধিকার দ্বন্দ্বে কি লিখবে, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট উত্তরাধিকারী আইনের অভাবে সাম্রাজ্যের শাসন বিপর্যয় এক গুরুত্বপূর্ণ কারণ ছিল। ঔরঙ্গজেব নিজে তার ভাইদের সাথে উত্তরাধিকার দ্বন্দ্ব ও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, এবং তার মৃত্যুর পর এই সমস্যা আরও প্রকট হয় এবং সাম্রাজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করে দিয়েছিল। 3 নম্বর হচ্ছে অযোগ্য সম্রাট। ঔরঙ্গজেবের মৃত্যুর 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্যের দিল্লি ও আগ্রার সংকীর্ণ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। এর কারণ ছিল ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাট ছিল অযোগ্য শাসক, অর্থাৎ এত বড় সাম্রাজ্য চালানোর মতো তাদের যোগ্যতা ছিল না। 4 নম্বর পয়েন্ট দেবে ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি। ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের জন্য বহুলাংশে দায়ী। তার ভ্রান্ত দাক্ষিণাত্য রাজপুত নীতি, জিজিয়া কর আরোপ ইত্যাদি রাজনীতি, অর্থনীতি ও জনজীবনে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। 5 নম্বর হচ্ছে বৈদেশিক আক্রমণ পয়েন্ট দেবে। দুর্বল শাসন ব্যবস্থার সুযোগ নিয়ে ওই যে দুর্বল শাসক ছিল, মানে অযোগ্য শাসক ছিল, সেই অযোগ্য শাসকের জন্য কী হচ্ছে, সেই সময় বৈদেশিক শত্রু কি ছিল, পারসিক সম্রাট নাদির শাহ ও আফগান সম্রাট আহমদ শাহ আবদালি বারংবার দিল্লি আক্রমণ করে মুঘল সাম্রাজ্যের শাসন কাঠামো বিপর্যয়ের পথকে প্রশস্ত করে দিয়েছিল। 6 নম্বর আঞ্চলিক শক্তির উত্থান। মুঘল সম্রাটদের দুর্বলতার জন্য বহু আঞ্চলিক শক্তি, রাজপুত শক্তি, শিখ শক্তি, মারাঠা শক্তি মুঘল সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দিয়েছিল। 7 নম্বর পয়েন্ট দেবে জায়গিরদারি ও মনসবদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। উন্নত মানের জায়গির পাওয়ার আশায় মনসবদারদের মধ্যে চরম দলাদলি শুরু হয়।
সম্রাট জাহাঙ্গীরের সময় থেকেই জাগিরদারি সৃষ্টি হয়েছিল এবং সম্রাট ঔরঙ্গজেব তার পরবর্তী কালে এই সংকট তীব্র আকার ধারণ করে, যা মুঘল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। তা উপসংহারে লাস্টে একটা এরকম করে প্যারাগ্রাফ করে লিখবে, সাম্রাজ্যের উত্থান পতন প্রকৃতির নিয়মে হলেও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামোর যে বিপর্যয় ঘটেছিল তার জন্য উপরিউক্ত কারণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2 নম্বর প্রশ্ন কি ছিল? জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলি একটি তালিকা তৈরি করো। এর উত্তর এইভাবে লিখবে, ভারতের ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থার বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল। জমি জরিপের জন্য কোম্পানি যে পদক্ষেপগুলি নিয়েছিল সেগুলি হলো নিম্নরূপ। প্রথম পদক্ষেপে কী নিয়েছিল? 1757 সালে পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোক করার জন্য একদল জরিপবিদের খোঁজ করতে থাকেন। 1760 সালে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন, কিন্তু কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি মারা যান এবং তার অসমাপ্ত কাজ হক ক্যামেরন শেষ করেন। 2 নম্বর পয়েন্টে 1764 সালে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। 1767 সালে তাকে কোম্পানি ভারতের সার্ভেয়ার বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করে। তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। এটা হলো জরিপ বিভাগে। এবার এই জরিপের পরে কীভাবে রাজস্ব আদায় করেছিল কোম্পানি, সেটা জমি জরিপের কাজের পর বাংলায় কোম্পানি রাজস্ব নির্ণয়ের বিষয়ে তৎপর হয়ে ওঠে। ফলস্বরূপ 1770 সালে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ বোর্ড গঠন করে। 1786 সালে এই রেভিনিউ কমিটিকে সাজিয়ে তার নাম দেন বোর্ড অফ রেভিনিউ। এই বোর্ড অফ রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করত। তারপর লিখবে 1772 সালে রাজস্ব আদায়ের জন্য ওয়ারেন হেস্টিং ইজারাদারি ব্যবস্থা চালু করে। এটা একটা তথ্য। আরেকটি, এই ব্যবস্থা সফল হয়নি বলে আবার কি করেছিল, 1790 সালে 10 সালা ব্যবস্থা চালু করে। পরে লর্ড কর্নওয়ালিস এসব বন্দোবস্ত তুলে দিয়ে বাংলায় 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। এই সমস্তগুলি ছাড়াও কোম্পানি রাজস্ব আদায়ের জন্য রায়তরি ব্যবস্থা ও মহলারি ব্যবস্থার প্রচলন করে। এইটুকুনি লিখলেই হবে। 3 নম্বর প্রশ্নে একটা ছক দেওয়া ছিল, একটা ছকে দেখিয়েছিল, একটা কলমে ছিল অধীনতামূলক নীতিত্ব আর একটা কলমে ছিল সত্যবিলোপ নীতি। অধীনতামূলক নীতির গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ওয়েলেসলি। সময়কাল ছিল 1798 খ্রিস্টাব্দে। 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়। প্রভাবিত রাজ্যগুলি কী কী ছিল? হায়দ্রাবাদ, সুরাট, তাঞ্জোর। আর এই নীতির মূল কথা কী ছিল? এই নীতিতে আবদ্ধ রাজ্যগুলিকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হবে। অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি যারা স্বীকার করবে, যে সমস্ত রাজ্য, তাদেরকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হবে। সংশ্লিষ্ট দেশি রাজ্যগুলিকে নিজেদের খরচে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হবে। সেনাবাহিনীর খরচ চালানোর জন্য মিত্রতাবদ্ধ রাজ্যকে, যারা ওই চুক্তিতে আবদ্ধ হবে বা নীতিতে আবদ্ধ হবে, তাদেরকে নগদ টাকা বা রাজ্যের একাংশ কোম্পানিকে ছেড়ে দিতে হবে। চুক্তিবদ্ধ রাজ্যে ইংরেজ ছাড়া অন্যান্য সমস্ত ইউরোপীকে তাড়িয়ে দিতে হবে। এই ছিল অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা। এবারে আসা যাক সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতিকে সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। এই নীতির সময়কাল ছিল, অর্থাৎ এই নীতি কবে প্রবর্তিত হয়? 1848 সালে খ্রিস্টাব্দে। এর প্রভাবিত রাজ্যগুলি ছিল সাঁতরা, সম্বলপুর ও জৌনপুর, ঝাঁসি, উদয়পুর, নাগপুর। এই সমস্ত রাজ্যগুলি এই সত্যবিলোপ নীতিতে আবদ্ধ হয়েছিল, শিকার হয়েছিল। এর মূল নীতি কী ছিল? কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজার পুত্র সন্তান না থাকলে রাজারা দত্তক নিতে পারবে না এবং সেই রাজ্য কোম্পানির দখলে চলে যাবে বা কোম্পানি দখল করে নেবে। ঠিক আছে, এটা কোম্পানি দখল করে নেবে। 2 নম্বর, ইংরেজ শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে বলা হয় তারা দত্তক নেওয়ার আগে কোম্পানির অনুমতি নেবে। এই ছিল সত্যবিলোপ নীতি মূল নীতি। এই দুটি নীতি প্রয়োগ করে ইংরেজরা ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করেছিল। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করবেন।